হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টপ 10 রিজনস ওয়াই অ্যাকচুয়ালি দ্য স্টুডেন্ট ভিসাস আর রিজেক্টেড। এবং এই 10টি বিষয় যদি তোমরাও খেয়াল করো তাহলে আমার কাছে মনে হয় যে তোমরা হয়তো যারা স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করতে চাচ্ছ তারা হয়তো রিজেক্টেড হবে না। তো এই জন্য আমি আজকে আসলে মূলত হচ্ছে টপ 10 রিজনস নিয়ে আলোচনা করব যে কারণে স্টুডেন্টদের যে সমস্যাগুলোর কারণে মূলত স্টুডেন্ট ভিসাটা রিজেক্ট হয়ে যায়। তাহলে চলো আলোচনা করি একটার পরে একটা কোন কোন কারণে আসলে স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়। স্টুডেন্ট ভিসা রিজেক্ট হওয়ার প্রথম যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে কি ইনসাফিসিয়েন্ট ব্যাংক স্টেটমেন্ট। আমরা অনেক সময় আসলে যেই দেশ যে পরিমাণ ব্যাংকের সলভেন্সি চায় সেই পরিমাণ সলভেন্সি যদি তুমি দেখাতে ব্যর্থ হও তাহলে তোমার এই স্টুডেন্ট ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। আমরা অনেক ক্ষেত্রেই কিছু ফেক ডকুমেন্টও ব্যাংকের দেখানোর চেষ্টা করি, তো তারা তাদের অথেন্টিক সোর্সের মাধ্যমে হয়তো ডকুমেন্টটা ফেক নাকি অথেন্টিক সেটা তারা বুঝতে পারে, তখন তার ভিসাটা রিজেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি থাকে। এছাড়া তোমার স্পন্সর যে হবে সে স্পন্সরের কিছু রিয়েল ডকুমেন্ট দিতে হবে, অথবা স্পন্সরের যে পেপারসগুলো আছে সেই পেপারসগুলো ফেক না দিয়ে রিয়েল পেপার দিতে হবে। এগুলো যদি তুমি মোটামুটি মেনটেন করো, ব্যাংক স্টেটমেন্ট কিংবা হচ্ছে অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে সেগুলো যদি তুমি রিয়েল দিতে পারো তাহলে মোটামুটি তোমার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। এরপরের যে রিজনটি সেটা হচ্ছে যে তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে স্কোরটা সেই স্কোরটা যদি ভালো স্কোর না থাকে। সাধারণত ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, তারপরে জাপান, জার্মান এসব দেশগুলোতে সাধারণত ইংরেজি ভাষার উপরে একটা দক্ষতা যাচাইয়ের পরীক্ষার ফলাফল চেয়ে থাকে, এবং সেটা আমরা সবাই জানি আইএলসের রেজাল্টটা মূলত তারা চায়। পাশাপাশি পিটি বা টোফেলের রেজাল্ট যদি কোনো ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে সেটাও চাইতে পারে। তো এই আইএলসের রেজাল্ট অনুপাতে রেজাল্টটা 6 থেকে 6.5 মিনিমাম যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে। নিচে হলে অনেক ক্ষেত্রেই যদি তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ না করে বা রিকোয়ারমেন্ট মিট না করে তাহলে কিন্তু সেই স্টুডেন্ট ভিসাটি রিজেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটি প্রচুর। তো এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে তোমার যদি এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাসটি যদি উইক হয়ে থাকে। আমরা অনেক সময় এসওপিটা অন্যের কপি করা লিখি, অথবা হচ্ছে যে আমি আসলে যে পারপাসে যেতে চাই সেটা রিয়েল থাকে না, নিজের মতো করে লিখি, অথবা এআই এর হেল্প নিয়ে লিখি। তো এই পুরো বিষয়গুলো আসলে যারা ভিসা প্রসেস করে তারা এটা বুঝতে পারে। তো এই জন্য তুমি চেষ্টা করবা অথেন্টিক ওয়েতে এসওপি লেটার লেখার জন্য। তোমার আসলে রিয়েল পারপাসটা কি, তুমি কি করবা, তুমি এসে কি ব্যাক করবা নাকি তুমি সেখানে থেকে যাবা, এই পুরো বিষয়টা আসলে ভালো করে সুন্দর করে তোমার ওয়েতে গুছিয়ে লেখার চেষ্টা করবা। এসওপিটা যদি উইক হয়, এসওপি যদি অথেন্টিক না হয়, এসওপি যদি কপি হয় কিংবা হচ্ছে এআই টুলস ব্যবহার করে যদি তুমি এসওপি লেখো তাহলে মোটামুটি তারা বুঝতে পারে, এবং সেক্ষেত্রে তোমার এই ভিসা অথেন্টিক হওয়ার সম্ভাবনা বা ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য তুমি তোমার এসওপিটা অবশ্যই ভালো করে লেখার চেষ্টা করবা। আমাদের দেশে অনেক এজেন্সি আসলে এসওপি লেখায় সাপোর্ট দিয়ে থাকে, তারপরে তুমি আসলে তুমি যদি ভালো রাইটার না হও তুমি কারো হেল্প নিতে পারো, বাট তোমার ইনফরমেশনগুলো যেন সেই এসওপির ভিতরে প্রপার ওয়েতে ডিসক্রাইব বা এক্সপ্লেইন করা থাকে, তা না হলে কিন্তু তুমি মানে তোমার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। চতুর্থ কারণটি হচ্ছে ফেক ডকুমেন্টস। আমরা অনেক সময় আমাদের ব্যাংক স্টেটমেন্ট, আমাদের এনআইডি কার্ড, পাসপোর্ট কিংবা হচ্ছে যে আমাদের এডুকেশনাল যে সার্টিফিকেটগুলো বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আমরা অনেক সময় ফেক দিয়ে থাকি। মাথায় রাখবা ফেক ডকুমেন্ট আজকে হোক কালকে হোক এটা আসলে ইউনিভার্সিটি একসময় ট্রেস করে ফেলতে পারে। তো এই জন্য আসলে তুমি চেষ্টা করবা সব কিছুই তোমার অথেন্টিক করার জন্য। এবং এক্ষেত্রে আমার একটা গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে তুমি তোমার পেপারসগুলোকে, তোমার যদি সত্যি সত্যি বিদেশে পড়াশোনা করার নিয়ত থাকে তাহলে তুমি 1-1.5 বছর 2 বছর আগে থেকেই তুমি তোমার পেপারসগুলোকে রেডি করার চেষ্টা করবা এবং সেগুলোর জন্য কাজ করবা। তোমার ব্যাংকে যথেষ্ট পরিমাণে টাকা রাখবা যাতে সেটা তুমি মিনিমাম 6 মাসের একটা ডকুমেন্ট দেখাতে পারো। এবং তোমার অন্যান্য যে পেপারসগুলো আছে এগুলো যেন বাবার নাম, মায়ের নাম, আমাদের অনেক ভুল হয়, এই ভুলগুলোকে সংশোধন করে তুমি সঠিক পেপারসগুলো এবং এনওসি ইত্যাদি সব কিছু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা। ফেক পেপার দিলে অবশ্যই তোমার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। পঞ্চম কারণটি হচ্ছে আনক্লিয়ার স্টাডি প্ল্যান। তোমার ভিসা অফিসারের যখন ইন্টারভিউটা হবে তখন যদি তুমি তোমার স্টাডি প্ল্যান বা তোমার গোলটাকে যদি প্রপার ওয়েতে রিপ্রেজেন্ট করতে না পারো, তুমি যদি তোমার কথার মধ্যে যদি এলোমেলো কিছু থাকে, তা যদি ভিসা অফিসারের কাছে মনে হয় যে তুমি উলটপালট তথ্য দিচ্ছ বা ফেক তথ্য দিচ্ছ, সেটা তারা বুঝে ফেলতে পারে। তোমার আসলে ভিসা অফিসারদের কিন্তু শুধুমাত্র তোমার ভয়েস না, তোমার চোখ, তোমার ফেসিয়াল এক্সপ্রেশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু দ্বারাই কিন্তু তারা বুঝতে পারে তুমি যে কথাগুলো বলছো সেগুলো কি সত্য না মিথ্যা। ইভেন এখন তো ওরা মেশিনও সেট করে দেয় যাতে তোমার ফেসকে ট্রেস করতে পারে ভিতরের কথাগুলো কি সত্য না মিথ্যা। এই জন্য তুমি আসলে তুমি তোমার গোলটা ভালো করে সেট করবে এবং সেটা তুমি রিয়েল যেটা সেটাই বলার চেষ্টা করবা।
এবং তুমি অবশ্যই কোনো ভুল তথ্য দিবা না, যে ভুল তথ্যের কারণে তোমার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে। ষষ্ঠ কারণটি হচ্ছে পুয়ার ইন্টারভিউ পারফরমেন্স। হ্যাঁ, ভিসার জন্য যখন তোমার ইন্টারভিউতে কল করা হবে তখন তোমার একটা ইন্টারভিউ হবে অবশ্যই। সেই ইন্টারভিউটা অবশ্যই তুমি মাথায় রাখবা, যেই দেশ যত বেশি স্ট্রং সেই দেশের ইন্টারভিউ তত বেশি হার্ড বা কঠিন হয়ে থাকে। ইউকে, কানাডা বা অস্ট্রেলিয়া বা ইউএসএ, এই দেশগুলোর অবশ্যই তোমাকে খুব সিরিয়াসলি ইন্টারভিউর প্রিপারেশন নিতে হবে। কমন কোয়েশ্চেনগুলোর ভালো করে প্রিপারেশন নিয়ে যাবা এবং সম্ভাব্য সকল ধরনের প্রশ্ন একজন স্টুডেন্টকে প্রশ্ন করতে পারে, এগুলো মোটামুটি এখন ভিসা প্রসেস এজেন্সিগুলো দিয়ে থাকে। তো এগুলোর উপরে যদি আমরা কখনো কোনো ভিডিও করতে পারি, আমরা চেষ্টা করবো ভবিষ্যতে একটা ভিডিও করার জন্য। তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উপরে ওয়েল প্রিপারেশন নিয়ে যাবা এবং হয়তো তারা কিছু ট্রিকি কোয়েশ্চেনও করতে পারে, বাট তুমি যদি ভালো প্রিপারেশন নিয়ে যাও তাহলে হয়তো তুমি এটাতে ভালো করতে পারবা। মাথায় রাখবা, তোমার ওই ইন্টারভিউ যদি কনফিডেন্সের সাথে যদি তুমি ডিল করতে না পারো, তুমি যদি একটু ভয়ে ভয়ে থাকো, তুমি যদি মামলিং করো, দুর্বল থাকো, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিসা রিজেক্ট হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। এজন্য তোমার ইন্টারভিউটা অবশ্যই চেষ্টা করবা কনফিডেন্সের সাথে খুব ভালোভাবে ভালো একটা ইন্টারভিউ দিয়ে আসার জন্য। সপ্তম কারণটি হচ্ছে চুজিং দ্য রং কোর্স। তুমি ধরো তোমার বরাবরই তুমি সায়েন্স ট্র্যাকের ছিলা, হঠাৎ করে তুমি আর্টসের একটা সাবজেক্ট নিয়ে নিছো, তখনই তাদের কাছে একটু সন্দেহ লাগবে যে তুমি হঠাৎ করে সায়েন্স থেকে আর্টস কেন নিচ্ছ, বা তোমার সাবজেক্টের সাথে যায় না, বা তোমার যে গ্রুপ সেই গ্রুপের সাথেও যায় না, এরকম কোনো একটা সাবজেক্ট যদি নিয়ে যাও, অনেক সময় এক্ষেত্রে ভিসা প্রসেসিং বা ভিসা অফিসার যারা আছে তারা তোমাকে সন্দেহ করতে পারে যে তুমি কেন এই কোর্সটা নিয়েছো, এই কোর্সটা তো তোমার ইন্ডাস্ট্রির সাথে বা তোমার গ্রুপের সাথে যাচ্ছে না। তখন তোমার ভিসা রিজেক্ট হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। এই জন্য চেষ্টা করবা যে তুমি যে গ্রুপ থেকে পড়াশোনা করেছো, সেটা সায়েন্স, আর্টস, কমার্স যে গ্রুপই হোক না কেন, চেষ্টা করবা ওই গ্রুপের সাথে কানেক্টেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোর উপরেই আসলে ভিসার অ্যাপ্লিকেশন করার জন্য বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। কারণ একেবারেই বিপরীত গ্রুপ বা বিপরীত ইন্ডাস্ট্রির সাবজেক্ট যদি তুমি নিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে ওরা অনেক সময় সন্দেহ করে এবং সেক্ষেত্রে তোমার ভিসা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। অষ্টম কারণটি হচ্ছে তোমার যদি পুয়ার ট্রাভেলিং হিস্ট্রি থাকে, তুমি যদি ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করে থাকো, না করলে খুব একটা প্রবলেম নাই, বাট যদি করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার সেই প্রিভিয়াস ট্রাভেলিংয়ে যদি কোনো ভায়োলেন্স থাকে সেটা ডকুমেন্ট কোনো না কোনোভাবে তাদের কাছে চলে আসে। কারণ পাসপোর্ট দেখলেই তো তারা বুঝতে পারে কোন কোন দেশ তুমি ট্রাভেল করেছো। তো এই জন্য আসলে যদি তোমার কোনো ট্রাভেলিং হিস্ট্রি থাকে, অবশ্যই চেষ্টা করবা সেখানে যেন পুলিশি কোনো ঝামেলায় তুমি না জড়িয়ে পড়ো, অথবা আমরা অনেক সময় অনেক কিছু যেগুলো লিগেল না এরকম অনেক কিছু নিয়ে আসি, সেগুলো কাস্টমসে ধরা পড়ে, এরকম অনেক সময় অনেক কিছু রিপোর্ট হয়ে যায় আমাদের নামে। তো আমরা চেষ্টা করবো আসলে আমাদের অর্থাৎ স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করার আগে পূর্বে যদি আমি পৃথিবীর অন্য কোনো দেশে যদি আমি ট্রাভেল করে থাকি, তাহলে সেই হিস্ট্রিটা যেন অবশ্যই পারফেক্ট থাকে এবং সেক্ষেত্রে যেন আমাদের কোনোভাবে যেন আমাদের কোনো রং ইনফরমেশন বা পুলিশের রিপোর্টে যেন আমার কোনো খারাপ কোনো কিছু না থাকে, সেটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, নবম কারণটি কিন্তু আমরা অনেক সময় জানি না এই সম্পর্কে, বাট এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কারণ। এটা জানি না তার কারণ হচ্ছে আমাদেরকে অনেক সময় এজেন্সিগুলো ভালো তথ্য দেয় না। পৃথিবীতে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো ডি র্যাঙ্ক ইউনিভার্সিটি বা যেগুলো হচ্ছে গিয়ে এটা হচ্ছে রেডমার্ক ইউনিভার্সিটি। অর্থাৎ এইসব ইউনিভার্সিটিগুলোর ভিসা যদি অফার লেটার দেয়ও, তাহলে ওইসব ইউনিভার্সিটিগুলোর ভিসা সাধারণত হয় না। তো তুমি যে ইউনিভার্সিটিগুলোতে আসলে তোমার এজেন্সি তোমাকে দিয়ে ট্রাই করাবে, আমরা তো অনেক সময় বলে দিই যে আমার একটা হলেই হলো ভাই, আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দেন। তো এই জাতীয় ব্যাপার করতে গিয়ে অনেক সময় এমন কিছু ইউনিভার্সিটিতে তোমার হবে না, নর্মালি ভালো ইউনিভার্সিটিগুলোতে হবে না, তখন তোমাকে এমন কিছু ইউনিভার্সিটিতে ভিসা এজেন্সিরা অ্যাপ্লাই করিয়ে দেয় যেগুলোর আসলে খুব একটা এগুলো রেটেড না, আন্ডার রেটেড ইউনিভার্সিটি, এবং এগুলোর মান খুব একটা ভালো না। সো ওই ধরনের ইউনিভার্সিটি থেকে যদি অফার লেটার পাও, তাহলে ভিসা রিজেক্ট হওয়ার কিন্তু প্রচুর সম্ভাবনা আছে। এই জন্য তুমি যে ইউনিভার্সিটিতে ট্রাই করো, ভিসা প্রসেস এজেন্সি থেকে ইউনিভার্সিটির নাম জেনে সেইটার উপরে একটু রিসার্চ করবা, পড়াশোনা করবা, জানবা যে আসলে সেই ইউনিভার্সিটির কোনো মানে ব্যাড রিভিউ আছে কিনা, বা ডি র্যাঙ্কিং কিনা, বা আন্ডার রেটেড কিনা। তাহলে হয়তো তোমার দরকার হলে তুমি পরবর্তীতে ইউনিভার্সিটি চেঞ্জ করে আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো। কিন্তু এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল করার চেষ্টা করবা, কারণ পৃথিবীর সব দেশে এই জাতীয় বিশ্ববিদ্যালয় আছে এবং এগুলোর সাথে মানে বেশিরভাগ ক্ষেত্রে ভিসা প্রসেসিং এজেন্সিগুলোর সাথে সখ্যতা বেশি থাকে, কারণ এরা খুবই পুয়ার ফি কিন্তু তোমার কাছ থেকে অনেক বেশি ফি নিবে, এবং তোমাকে হচ্ছে যে ওইখানে যাওয়ার পরে তুমি মানে এটা খুব বাজে একটা পরিস্থিতি সৃষ্টি হবে। সুতরাং এই ব্যাপারটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা। সবার শেষ যে কারণ সেটা হচ্ছে যে তুমি যদি একেবারে ডেড লাইনে গিয়ে যদি অ্যাপ্লিকেশন করো, মানে 10তম কারণটা হচ্ছে তুমি একেবারে ঠিক ভিসা প্রসেস অ্যাপ্লিকেশন ডেট শেষ, ডেডলাইন শেষ, অথবা ডেডলাইনের পরে আর হয়তো 2-1 দিন বাড়িয়েছে, এইরকম যদি কোনো অ্যাপ্লিকেশন তুমি করে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তোমার ভিসা রিজেক্ট যাওয়ার সম্ভাবনা প্রচুর। তো এই জন্য চেষ্টা করবা যে তোমার নির্দিষ্ট ডেটের বেশ কিছুদিন আগে, কেন 15 দিন 20 দিন, কারণ তাদের সাথে তোমার কথোপকথনের বিষয় আছে,
ইমেল কনভারসেশন আছে, অথবা অনেক ইউনিভার্সিটি আছে ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে থাকে। তো এই বিষয়গুলোর জন্য যদি একটু জটিল প্রক্রিয়া এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া যেহেতু, এজন্য তুমি চেষ্টা করবা যে মানে একেবারে ঠিক শুরুর দিকেই হচ্ছে অ্যাপ্লাইটা করে ফেলার জন্য, যাতে তোমার সময়টা নষ্ট না হয় এবং তুমি ডেডলাইনটাকে ক্রস না করারই চেষ্টা করবে। যদি কোনো কারণে ক্রস করে ফেলো সেক্ষেত্রে তোমার রিজেক্ট হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। অনেক সময় এজেন্সিরা বলে যে সমস্যা নাই, ডেডলাইন ক্রস হলে এটা আমি দেখব, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তোমার হয়তো কিছু টাকা খরচ করে ফেলেছো কিন্তু তোমার আসলে ভিসাটা হয়নি। হ্যাঁ, তারাও জানে হয়তো হবে না, কিন্তু তারপরেও তোমার কাছ থেকে কিছু টাকা চার্জ বাবদ নেওয়ার জন্য অনেক সময় এই কাজটা করে থাকে। তো এইসব বিষয়গুলো একটু খেয়াল রেখে যদি তুমি একটু ভিসা অ্যাপ্লিকেশন করো তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তো আশা করি বুঝতে পেরেছো, এগুলো হচ্ছে তোমাদের এন্ড থেকে আসলে যে সমস্যাগুলো হয়ে থাকে। তো তারপরে যদি ভবিষ্যতে আরও এগুলোর উপরে কোনো ভিডিও মেক করা সম্ভব হয় আমি মেক করার চেষ্টা করব। আর এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবে নিশ্চয়ই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।